এমএলএ কে হবে না হবে দিদিমণি ঠিক করবে। আমার সঙ্গে টার্গেট করে আমাকে ক্ষতি করে তুমি আমাকে ক্ষতি করছো না ওনাকে করছো, কেন দলকে ক্ষতি হলে লং টার্ম ক্ষতি হয়। আমরা বিবন ওখানে 30,000 মধ্যে 28,000 ভোট পেলাম আমরা। অ্যান্ড ওই কুচবিহারে ডিফারেন্স ছিল। নিশ্চিত প্রামাণিক সিটিং হোম মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেরে গেল আর আমার ক্যান্ডিডেট জিতে গেল। ওকে আমি জয়েন করে নিয়ে আসলাম। এখনও ডেলি আমার বিরুদ্ধে কিছু না কিছু উল্টো উল্টা লেখে। আমার খুব এন্টারটেনমেন্ট হয়, আমার খুব পছন্দ আছে, কেন খুব এন্টারটেনমেন্ট দেয় আমাকে। দেখুন একটা ক্রিয়েটিভ বুদ্ধি ইউজ করছে, কিন্তু ক্রিয়েটিভ আর ডিস্ট্রাকটিভ দুটো আলাদা জিনিস। নমস্কার এবং স্বাগত আপনাদের সকলকে আমাদের এশিয়ানেট নিউজ বাংলার পডকাস্টে। সিঙ্গল লেডি চিফ মিনিস্টার, যার বিরুদ্ধে কোনো এজেন্সির কাছে একটা এফআইআর এর নাম অবধি নেই। সারদার একটা টাইমে ইডি হয়তো আপনার এগেনস্টে কিছুটা করেছিল, এবং ব্যাক ইন 2022 আই গেস আপনার মিসেস, আপনার ওয়াইফ, তার একটা লটারি জেতা নিয়ে একটা কিছু আপনার দলের অন্দরেও বোধহয় এটা নিয়ে যথেষ্ট হয়েছিল। আপনি এটা নিয়ে কি বলতে চাইবেন? আমার কাছে দেখুন 200 টিভি চ্যানেল নিচে দাঁড়িয়ে আছে। আমি চাইলেও, আমি কি ঠাকুর চাইলেও একসঙ্গে 200 টিভি চ্যানেলকে এক জায়গায় দাঁড়াতে পারবো না। আমার ইলেকশনে খুব হেল্প হবে। আপনি 2-3 বার ডাকলে আমি, আরে আপনার বক্তৃতা আমি তো কিছু বলবো। কিন্তু দেখুন এটা রাজনীতির চক্রান্ত আছে কি না আমার কাছে আপনি যদি জিজ্ঞেস করুন, কংক্রিট কোনো প্রুফ নেই। আপনাকে যদি দল টিকিট না দেয় তো আপনি কি করবেন? দলের কর্মী হিসাবে থেকে যাবেন? আমার তো ট্র্যাক রেকর্ড আছে দাদা। একটা সময় ছিল জোড়াসাঁকোতে কেউ আসতে চাইছিল না, এখন 6 জন এমএলএ হতে চাইছে। তো এর মনে কিছু তো আমি ভালো করেছি। 2018 দিলেন না, অনেক লোক ওনাকে বলেছেন চলে যাবে, আমি তো যাইনি। 2020 আমাকে উনি নিজে ফোন করলেন, কোথায় আছো? মানে আপনি যেখানে রেখেছেন ওখানেই আছি। ওনার সঙ্গে মন দিয়ে আছি, কোনো লোভ দিয়ে আসেনি। ওনার সঙ্গে 2006 দিকে আছে। 2006 মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষীর দিকে নিয়ে বেস্ট চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া এইরকম ফিগার যা আমার জানি না কতটা বলা উচিত। আমার অ্যানুয়াল ইনকামের একটা শতাংশের উপরে আমার অ্যালিগেশন লাগিয়েছে। হ্যাভিং সেড দ্যাট, সারদা কাণ্ড দেখুন, আমি তো ভিকটিম ছিলাম, কেন আমাদের অনেক টাকা মারা গেল। আর সারদা কোনোদিন আমাকে অ্যাড দিত না, কেন আমাদের অ্যাড রেটে আমরা কম্প্রোমাইজ করি না। নমস্কার এবং স্বাগত আপনাদের সকলকে আমাদের এশিয়ানেট নিউজ বাংলার পডকাস্টে। আমাদের একটা নতুন উদ্যোগ এবং এই উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আজকে প্রথম পর্ব, আর প্রথম পর্ব সবসময় একটুখানি স্পেশাল হয়, তাই আমাদের যিনি অতিথি তিনিও খুব স্পেশাল। আলাদা করে তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল এমএলএ বিবেক গুপ্তাজি। আপনাকে অনেক অনেক স্বাগত স্যার আমাদের পডকাস্টে। এই যথেষ্ট আপনার একাধারে আপনি বিজনেস সামলান এবং একাধারে আপনি জনতার প্রতিনিধি, সেই হিসাবে অত্যন্ত বিজি শিডিউল আপনার, তার মধ্যে থেকে সময় বার করার জন্য আমরা যথেষ্ট ঋণী আপনার কাছে। তো ইলেকশন একদম সামনে, বলা যেতে পারে 4-5 মাস। তো এখন এই সময়টাকে শাসক দল বলুন বিরোধী দল বলুন প্রত্যেকে ইউটিলাইজ করার চেষ্টা করছে। পুরনো নানান রকমের জিনিস তুলে আনছে নতুন করে, আবার নতুন করে কোনো জিনিস তৈরি করার চেষ্টা করছে। তো যদি প্রথমেই আসি আমি, তাহলে এসআইআর নিয়ে এখন বিশেষ করে প্রচণ্ড একটা ডামাডোল দেখা যাচ্ছে শাসক বিরোধী বা মানে এদের মধ্যে আর কি। বেসিক্যালি এসআইআরে অনেকে দাবি করেছিলেন যে মানে কেউ বাইরের কোনো ভোটার নেই, কিন্তু তারপরে চিত্রটা যেটা দেখা গেল সেটা একদমই বিপরীত। বিশেষ করে তৃণমূল দাবি করেছিল যে না, কোনো বাইরের কোনো ভোটার নেই। পরবর্তীকালে দেখা গেল তারা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকমের প্রকল্পের সুবিধা নিয়েছেন, রেশন পেয়েছেন এবং পরবর্তীকালে ভোটও দিয়েছিলেন। তো আপনি এটা নিয়ে কি বলবেন? আপনি আগে আমাকে বাইরের ডেফিনেশনটা বলুন। দেখুন, পশ্চিমবঙ্গ আজকে না, চিরকাল ইতিহাস আপনি দেখুন, এর দুবার বিভাজন হয়েছে। একবার ইংরেজিরা করে গেছিল, আর তারপরে পার্টিশনের সময় পশ্চিমবঙ্গে তো সবসময় কালচারই এটা আর কি। বাইরে থেকে অনেক লোক এসে এখানে থাকে, মানুষ কাজ করে। ভাষাটা দেখুন না, উড়িষ্যা, আসাম সব তো আগে একটি প্রদেশ ছিল, আলাদা কিছু ছিল না।
আজকেও আপনি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বলেন, আগে তো একটাই ছিল। ঢাকা, চিটাগং, কলকাতা সব তো একই ছিল, কোনো মানে একই দেশ। তো আমরা বাইরে কাকে বলি, তা আমি আমার বলার প্রয়োজন হচ্ছে, দেখুন যারা এখানে থাকে, এখানে কাজকর্ম করে, এখানে চাষ করে, না এখানে কাজকর্ম করে বহু 2 পিঢ়ি 3 পিঢ়ি দিকে এখানে বসে আছে, এরাকে তো আমরা বাইরে বলতে পারবো না, এরা তো নাম ভোটার লিস্টে আছে। এসআইআর যা হচ্ছে, যা আপনার প্রশ্ন করা উচিত কি, ফর্মটা জমা করেছে বিএলও, আপনার বিএলও, আমার তো কিছু ছিল না, বিএলও আপনার ফর্মটা অ্যাকসেপ্ট করেছে, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেটা কি হলো? একটা লোককে জিজ্ঞেস করা হচ্ছে কি ভাই আপনি 50 বছর এজ আছে, সেই সময় আপনি বাবা কিরকম হলেন? কোনো অপরাধ আছে 50 বছরে একটা, মনে করুন আমি কোনো বিয়ে লেট হলো আর তারপরে একটা বাচ্চা হয়ে গেল, ওটা কি অপরাধ হয়ে গেল? না, একেবারেই নয়। 50 বছরের ক্ষেত্রে তো অপরাধ বলাই যাবে না, কিন্তু অনেকে যেটা প্রশ্ন তুলছেন 15 বছরে, সেটা নিয়ে একটা কনফিউশন। আপনাকে পরিবেশটা দেখতে হবে। দেখুন আজকে অনেকজন আছে যেখানে ডেট অফ বার্থ ভালো রকম মনে নেই, এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। গ্রাম বাংলায় এরকম হতো, আপনি যদি জিজ্ঞেস করেন আপনার জন্ম কখন হয়েছে, মা বলবে আষাঢ় মাসে হয়েছে, বাংলা তিথি মনে আছে। আপনি 15 আগস্ট 1947 এরকম ডেট নেই, বলে আষাঢ় মাসে ছিল, আর ওই বছরে না বাঢ় এসেছিল। বাঢ় তো প্রত্যেক বছরই আসে, তাহলে আপনার জন্মের মধ্যে 5 দিকে 10 বছরের তফাৎ তো এমনি হয়ে যেতে পারবে। ঠিক, আপনাকে একটু বুঝতে হবে। আর তারপরে কিছু কিছু কমিউনিটিজ আছে যেখানে বিয়েটা একটু আর্লি হয়, ওনাদের নিজের পার্সোনাল লটারি, তো ওনার ছেলে বাচ্চা আর্লি হয়ে যায়। আর উই টার্গেটিং দ্যাম, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমরা কি ওনাকে টার্গেট করছি, আর কি আমাদের কাছে কোনো টার্গেট ছিল নামটা সরাবার জন্য? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যুদ্ধ করে রাজনীতি করে রণনীতি করে হারাতে পারবেন না, তো আপনি কি পুরো ইলেকশনটা চুরি করবেন? ওকে, তো এখানে ভোট চুরির কথা বলতে চাইছেন আপনি? আমি ভোট চুরি করছি না, ভোটার লিস্টে চুরি হচ্ছে, কিন্তু ভোটার লিস্টে কিন্তু গন্ডগোল করা পুরো প্রয়োজন হচ্ছে। ধরুন যারা অন ক্যামেরা বলছে আমাদের বাড়ি বাংলাদেশে ছিল, আমরা দালাল ধরে এসেছিলাম, এখানটায় আমাদের সব জিনিসপত্র বানিয়ে দেওয়া হয়েছে, আবার আমরা ফিরে যাচ্ছি, এখন আর আসবো না, তো তাদের ক্ষেত্রে কি বলবেন? দেখুন ক্যামেরা অনেকগুলো শুটিং করে বলা যায়, আপনাকে একটু ইতিহাসটা দেখতে হবে। 3 বিঘা করিডোর যে ছিল, ওটা অনেক লোকের মনে ছিল না, ওটা বাংলাদেশের জমি ছিল আমাদের মাটিতে। আর একটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং খুব চেষ্টা করলো, উনি পারলেন না, নরেন্দ্র মোদী একটু এক্সচেঞ্জ করে করলো। ওই সময় দিদিমণি বললেন কি এরা যা এই 3 বিঘা করিডোরে থাকছে, এরা বাঙালি হতে পারে কিন্তু এরা বাংলাদেশি মূলে আছে, আপনি তো এনার উপরে আমার উপরে চেপে দিচ্ছেন, এনার দেখভাল কে করবে? একটা হিউম্যান প্রবলেম আছে। ওই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট আর সুষমা স্বরাজ আমার মনে ছিল এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওরা কিছু কংক্রিট কোনো সাজেশন কোনো অফার কিছু করলেন না। আপনি তো বাংলাদেশিকে নিয়ে এসছেন উইদাউট এনি সলিউশন, উইদাউট এনি প্রপার প্ল্যানিং, 3 বিঘা করিডোরের মাধ্যমে আপনি ওনাকে রাত আপনি ওনাকে ফ্রম বাংলাদেশি ওনাকে ইন্ডিয়ান করে দিলেন। নিজে ইতিহাসটা ভুলে গেলে হয়। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই 2014 বছর দিকে দেশে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীজি, আর ওনারই ডিফেন্স হোম সব কিছু তো ওনার। কাঁটা তার দেওয়ার জন্য কে বাধ্যতা দিল? সব জানে ইন্টারন্যাশনাল বর্ডারে 500 মিটার নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস জোন হয়, ওখানে কেউ চাষ করে না, কেউ কিছু করে না। ওটা তো যখন আপনি ইচ্ছা করে কাঁটা তার দিতে পারে। আপনি পাকিস্তান বর্ডারে কাঁটা তার দিলে কোন লোকাল গভর্নমেন্টকে আপনাকে কনসাল্ট করতে হলো না জমি নিতে হলো? আপনি কিন্তু চায়না সাইডে কোনো বর্ডার করেননি, নেপালের সঙ্গে আপনার কোথায় বর্ডার নেই। আর বাংলাদেশের বর্ডার তো শুধু আমার নেই, আসামও আছে, ত্রিপুরা আছে, মণিপুর আছে, 4-4টা স্টেট আছে, আপনার তো কোথায় কিছু নেই।
সব দোষীটা আমার উপরে চেপে দিন, তাহলে তো কিছু বলাই নেই। কিন্তু বাংলাদেশ আপনার যেখানে যেখানে দরকার ছিল আপনি কাটাতার করে দিয়েছে, যেখানে আপনার নেই আপনি খুশি করে বসে আছেন। কেন? এটা কনভিনিয়েন্ট আছে না বলার, কি মমতা ঢুকিয়ে দিচ্ছি। আর আমি একটা জিনিস বলতে চেয়েছি, ইনফিল্ট্রেশন কেন আসবে ওরা এখানে? শুধু আমাকে ভোট দিতে জন্য আছে কি? খেতে দিতে হবে না ওনাকে? তো আমি কি ওনাকে শুধু ভোটের জন্য 5 বছর বসে খেয়েও দিচ্ছি নাকি? আপনি 3 বছর দিকে সেন্ট্রাল গভর্নমেন্ট মনরেগা স্কিম এসব বন্ধ করে রেখেছেন। তো আমি ওনাকে কি 5 বছর শুধু 5 বছরে 3টা বার ভোট দেওয়ার জন্য 5 বছর বসে কি খেয়ে দিই? এটা হাস্যপদ, মানে ইট ইজ লাফিং ম্যাটার। অ্যান্ড মাই লাস্ট পয়েন্ট অন এই টপিকে, লাস্ট পয়েন্ট হচ্ছে, যখন এরা বাংলাদেশ দিকে এসছে, মনে করুন একবার কথায় কথায় মনে করলাম কি এরা ঢুকে গেল, ওনার ফার্স্ট আইডেন্টি কার্ড কে ইস্যু করলো? সেন্ট্রাল গভর্নমেন্ট। আধার আমি ইস্যু করি না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আধার কার্ড দেয় না, আধার কার্ড দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আধার কার্ড দিয়ে ওরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, মোবাইল নিতে পারে, অন্য অন্য কাজকর্ম করতে পারে, অন্য অন্য জায়গায় যেতে পারে। তো আধার কার্ড কে ইস্যু করে ওনাকে? ধরুন যেটা দালাল চক্রের কথা বিরোধীরা বারবার অভিযোগ করছে, তা আপনি তাদেরকে কি বলতে চাইবেন? না, আমি কি বলবো, আই এম দ্য ভিকটিম। আপনি এই সিচুয়েশনটা যা আমি আপনাকে এক্সপ্লেন করলাম, আই এম ই ভিকটিম। আমাকে তো এই যা ঝামেলা এরা ক্রিয়েট করেছে ওটাকে আমাকে সামলাতে হচ্ছে, আর ওর জন্য আমার বদনামও করা হচ্ছে। আমি এটা চাইলে করতে, শুনুন, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কত বাংলাদেশি ভোট দিচ্ছে ভাই, কত বাংলাদেশ। আচ্ছা একটু এঁকে দিন আমাকে, কত বাংলাদেশি এসে মমতাকে ভোট দিয়ে দিচ্ছে? 7,60,00,000 ভোটার ছিল, ওর মধ্যে কত বাংলাদেশি হবে? মনে করুন এনারই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমি যখন প্রশ্ন করলাম, যখন আমি একটা এমপি ছিলাম সাংসদ হিসাবে, তাহলে উনি টোটাল ইনফিল্ট্রেশন ফিগারকে 1 লাখের কাছাকাছি কিছু বলেছিল। ওনার ফিগারটা আমি বলছি না, পার্লামেন্টে ফ্লোর অফ দ্য হাউসে উত্তর দিয়েছে। 1 লাখের মধ্যে সবই 1 লাখ তো ভোটার হবে না, কেউ বাচ্চা আছে, বড় আছে, সব। 7,60,00,000 ভোটারের মধ্যে 1 লাখ টাকা কি পুরো রেজাল্ট পাল্টিয়ে দেবে? মমতা কি ওই 1 লাখ দিয়ে পুরো ইলেকশনটা জয়ী হয়ে যাবে? না, পশ্চিমবঙ্গে কোন কোন মমতাকে ভোট দেয়, কোন কোন মমতাকে পছন্দ করে, সেই জন্য জয়ী হয়। তো আপনার এই রাজ্যসভার কথা যেটা আপনি বললেন, সেখান থেকে আসি আপনার সাংবাদিকতা, তারপর আপনি রাজ্যসভার এমপি হলেন, তারপর আপনি জোড়াসাঁকো কেন্দ্র থেকে বিধায়ক হলেন। তো আপনার গ্রাফটাকে, আপনি যে পলিটিক্যাল গ্রাফ, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, গ্রাফটা তো পলিটিক্যাল আমি জানি না, ঠাকুর আর মমতাদি যা ঠিক করলেন আমি ওটাকে মেনে নিলাম, আমার ভাগ্য, আমার কপাল বুঝে। 2005-06 কথা বলছি, আমরা এই পশ্চিমবঙ্গে দেখছিলাম কিছু হচ্ছিল না। সিপিএম শুধু কথা করতো, প্রত্যেকবার বলতো কি আমি দেখছি, আমরা কিছু করতো না। আমাদের হিন্দিভাষী লোকটা অনেক কষ্ট পেতাম। ওরা এই জমিকে, এই মাটিকে, এটা ওনাদের জমি, ওনাদেরই মাটি, এটাকে স্বীকার করেছে, এখানে কাজকর্ম করে। তার আমার কাছে দুটাই রাস্তা ছিল, বাড়িতে চুপচাপ করে বসে সবটা যেরকম চলছে চলুক, একটা স্পেকটেটার একটা দেখুক চলছে চলুক, আর নালে উঠে দাঁড়িয়ে কিছু পাল্টাবার জন্য। আর ওই সময় দিদিমণি একটা কথা বললো, ব্যারাক ওবামা যা চেঞ্জে কথা বলছে পৃথিবীতে, আমি ওই রকম একটা ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসতে চাইছি ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে একটা সবাইকে সঙ্গে নেওয়া হবে, সবাই সঙ্গে চলবো আমরা, আর একটা ইনক্লুসিভ গ্রোথ করবো, অ্যান্ড অল সেকশন গ্রো করবো। ওইটা দিয়ে ওনার সঙ্গে যুক্ত হলাম। তারপরে তো যা কপালে লেখা ছিল ওটা হলো। খুবই উনি আমাকে খুব প্রেম করে, আশীর্বাদ করে অনেক সুযোগ করে দিলেন। আমিও দলের জন্যে নানা রকম রোল করে নানা রকম কাজ করলাম। দলের কিছু না কিছু আমার একটা ছোট যদি কন্ট্রিবিউশন বলা যায় ওটা আছে, আর ওটাকে আমাকে সবসময় আমরা খুব ভালো লাগে। কেন ওই দিন আর আজকের দিনে পশ্চিমবঙ্গের সিচুয়েশনটা অনেক ইমপ্রুভ করেছে। আপনি মোদিজির কতই ঘনিষ্ঠ
সাপোর্টারকে জিজ্ঞেস করুন, ও একবার তো ওকে স্বীকার করতে হবে কি 2011 আগে যা বস্তুস্থিতি ছিল আর আজকে যা বস্তুস্থিতি আছে ওর মধ্যে 1000 গুণ ওর দিকে জাদা তফাৎ আছে, ফর দ্য বেটার। ওকে, তো আপনার বেটারমেন্ট বা ডেভেলপমেন্টের কথা যদি বলেন, আমি আপনার কেন্দ্রে যদি ফিরে যাই, যে আপনার জোড়াসাঁকো কেন্দ্র, আপনি সিগনিফিকেন্টলি আপনার ভোটারদের কি বলতে চাইবেন যে আপনি সিগনিফিকেন্ট কি কি পজিটিভ চেঞ্জেস করেছেন? দেখুন, জোড়াসাঁকো হচ্ছে একটা ইউনিক কনস্টিটুয়েন্সি, এটা একটা মিনি ইন্ডিয়া বলতে পারেন। আমার 25% মুসলিম, 25% মারওয়াড়ি, 25% বাঙালি, 25% বিহারি, এইরকম একটা কম্পোজিশন আছে মোটামুটি বলা যায়। তো এনাদের না স্পেসিফিক কমিউনিটি কিছু কিছু প্রবলেম ছিল না। আমি কোনো কমিউনিটি স্পেসিফিক না বলে আমরা যে দু তিনটা প্রকল্প নিলাম। আমার এখানে মহিলারা স্যানিটারি প্যাড ইউজ করতো না, ল্যাক অফ অ্যাওয়ারনেস, অ্যান্ড অ্যাওয়ারনেসে পরে ওরা ভয় পেত। তো আমার যা মহিলা ভলেন্টিয়ার্সগুলো ছিল ওরা বললো আমরা এনাকে কনভিন্স করবো ট্রাই করার জন্য, কিন্তু এরা কিনতে চায় না, কেন কিনতে গেলে মান্থলি বাজেট একটু ডিস্টার্ব হয়ে যাবে। তো আমি 6 মাস আমি 20 লাখ স্যানিটারি প্যাড ওভার আ পিরিয়ড অফ টাইম ডিস্ট্রিবিউট করলাম। তারপরে জোড়াসাঁকোতে দেখলাম সব কোনো না কোনো কাজকর্মতে আছে, কম বেশি সবার একটা ইনকাম আছে, কিন্তু প্রবলেম কোথায় আছে? বাচ্চাদেরকে গ্রোথ অ্যাসপিরেশন, যা ফায়ার ইন দ্য বেলি বলি, ওটা করতে গেলে ওনাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। মানে এডুকেশনের জায়গায় কোথায় না কোথায় শর্টফল হয়ে যাচ্ছে। আচ্ছা, কোভিডের আগে জিনিসটা আলাদা ছিল। কোভিডে অনলাইন স্কুলিং করে একটা নতুন পুরো এরিয়াটা এসে গেছে যেখানে আপনি বাড়ি বসেই পড়াশোনা করতে পারেন। মোস্ট অফ দ্য হাউস কম্পিউটার ছিল না, আর মোবাইল ছিল। কোভিডের সময় তো ঠিক ছিল, সব বাড়িতেই আছে, কিন্তু কোভিড যখন শেষ হলো, মানে বাবাটা না ভাইদা না দিদি বাইরে চলে যেত মোবাইল নিয়ে, তো বাচ্চাদের কাছে কিছু থাকতো না। তো আমি, আমার বন্ধু বান্ধব, আমার যতগুলো পরিচিত আছে, আমরা সব মিলিয়ে 5000 কম্পিউটার ইন দ্য লাস্ট আমরা 5 ইয়ার্সে আমরা এনাকে উপলব্ধ করে দিলাম। তো 5000 হাউস হোল্ডসে এই কম্পিউটার আছে যেখানে বাচ্চারা এটা ইউজ করে গ্রোথ করেছে। খুবই খুশি হলাম। লাস্ট ইয়ার একটা মেয়ে, যাকে আমরা 4 বছর আগে কম্পিউটার দিয়েছিলাম, ও পড়াশোনা পুরো শেষ করে বলে একটা খুব বড় ব্যাংকে 7 লাখ টাকা মান্থলি ইনকামে ও চাকরি পেয়েছে। তো বলে আমি না প্রত্যেক মাস আমি একটা কম্পিউটার, এই 7 লাখ মূল্যের ট্যাক্স ট্যাক্স দিয়ে আমি প্রত্যেক মাস একটা কম্পিউটার দেবো। তো এইরকম সাকসেস স্টোরিটা এই কম্পিউটার দিয়ে পুরো লাইফ চেঞ্জ। আর যাকে কম্পিউটার না আমরা পুরো টিম করে দিয়েছে, ভালো মেনটেনেন্স খারাপ হয় না। তো যারা করে করে গ্র্যাজুয়েট করে মনে করুন কোনো ভালো কলেজে চলে গেছে, ছোট ভাই বোনরা ইউজ করছে। স্যানিটারি প্যাড হলো, কম্পিউটার হলো, তারপরে থার্ড হচ্ছে হেলথ। আমাদের এখানে দুটা ছিল, আমাদের 3-4টা পুরনো ভালো ভালো হাসপাতাল ছিল। আমি এটা বলবো না নিগলেক্টেড ছিল, কিন্তু ওরা ঠিক আছে যেরকম চলছিল সব ঠিক। আমি এসে ওনার ম্যানেজমেন্টের সঙ্গে বসলাম, আমি বললাম আমার কোনো ইন্টারফারেন্স নেই, আমি কোনো পলিটিক্স করতে চাই না, কিন্তু আমি চাইছি এরা হসপিটালটা আপনারা যা বহুদিন পুরনো বহুচিত মারওয়াড়ি আছে, বিশুদানন্দ বার্তাল্লা, বিশুদানন্দ এম স্ট্রিট, মাতৃমঙ্গল, লোহিয়া, নাহলে আমি চাইছি আপনারা সেন্টার অফ এক্সেলেন্স হন। তো ওর জন্য কী লাগবে? ওরা বললে টাকা লাগবে। বললাম টাকা আমি ব্যবহার করে দিচ্ছি, টাকার জন্য কাজ আটকাবে না। তো আমি প্রত্যেক হাসপাতালকে 25 লাখ টাকা দিলাম, কি কোনো গরিব মানুষ এখানে আপনার যদি আসে ইলাজের জন্যে, আপনি ইলাজ জন্যে ওকে বারণ করবে না, সেই অন দ্য গ্রাউন্ডস কি ওর কাছে টাকা নেই। দেখুন, স্বাস্থ্যসাথী তো আছেই, কিন্তু স্বাস্থ্যসাথীর বাইরে অনেকগুলো, শুধু টেস্টিং স্বাস্থ্যসাথী তো আপনার শরীর খারাপ হলে তারপরে ইন্স্যুরেন্সটা আসে, কিন্তু টেস্টিং করাতে হয় অনেকবার। কোভিডের সময় দেখা গেল আইসোলেশন দরকার ছিল, তো আমরা ওইসব প্রোভাইড করে দিই, ছোট্ট জিনিস, ডায়ালিসিস মেশিন আপনার, তারপরে এই ক্যাবস বলে ও কি করোনারি পুরো একটা সেন্টার। তো আমি নিজের দিকে নাহলে আমার বন্ধু বান্ধবকে দিয়ে করে দিলাম। তো হেলথ হলো, এডুকেশন হলো, মহিলাদের এম্পাওয়ারমেন্ট হলো, আর
তো অনেক অনেক জিনিস আছে, কিন্তু এই 3টা মেন আমার ফোকাস ছিল কাজ করাটা। ওকে, জোড়াসাঁকো কেন্দ্রের মধ্যে একটা বড় অংশ হচ্ছে বড় বাজার। তো সেখানে ধরুন আপনি যদি বেসিক্যালি আপনাকে বলার নতুন করে কিছুই নেই, ওখানকার বিল্ডিংসগুলো যা অবস্থা, ইন্স্যুরেন্সের যা অবস্থা, বা ধরুন ওখান থেকে বার করাও যাচ্ছে না, আবার ওটা এক্সিস্টিং রাখাও যাচ্ছে না। তো আপনি এই এই ক্ষেত্রে আপনি নিজস্ব কোনো উদ্যোগ বা কিছু নিয়েছেন যেটা এই অ্যাক্সিডেন্টগুলো প্রিভেন্ট করা যেতে পারে? আমরা একটা সিস্টেম আছে, আমরা সিস্টেমের ভিতরে কাজ করি। সিস্টেম হচ্ছে, আমি যেখানে রিপোর্ট পাই আমরা কর্পোরেশনকে জানিয়ে দিই। কর্পোরেশনের লোক এসে বিল্ডিংটা চেক করে, যদি বিল্ডিংটা মতলব আনসেফ টু অকিউপাই তো ওরা লেগে দেয়। আমরা সব অকিউপেন্টসকে বলে দিই কি ভাই এটা আনসেফ আছে, কিছু হলে আমরা কিছু করব না। আর তারপরে দিকে আমরা সিভিক ইনফ্রাস্ট্রাকচারের কোনো ওনার রিপেয়ারিং করি না, টু এনকারেজ দেম টু লিভ। আর আজকে তো সবই বিল্ডিংটা ভেঙে নতুন হয়েই যাচ্ছে, ওখানে কোনো না কোনো আমরা প্রমোটার না যা বিল্ডিংয়ের মালিক ছিল ওনার সঙ্গে চুক্তি করে দিই। আমার ওর মধ্যে কোনো রোল নেই, আমরা শুধু আলাপ করিয়ে দিই, তারপরে ওরা যদি ইচ্ছা করে ভেঙে নতুন করে নেয়। অনেক বিল্ডিংয়ে কাজ হয়েছে, অনেক বিল্ডিংয়ে হয়নি, অনেক বিল্ডিংটা ছেড়ে চলে গেছে, অ্যাবেন্ডেন্ড আছে, যেদিন ভাঙবে। আমি কোনোদিন বিল্ডিং এর যারা থাকছে টেরেন্ট স্পেশালি, ওনাকে আমরা বাড়াবাড়ি করে কোনোদিন কিছু করতে চাই না। এটা আমাদের লিডারের স্টাইল নেই। ডেঞ্জারাস আছে বলা দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, ওরাও তো জানে না কিটা লাইফ থ্রেটনিং আছে। অনেকবার ওনাদের কোনো অল্টারনেটিভ নেই, আমরা চেষ্টা করি কিছু না কিছু যদি করে দেওয়ার। বাট ডেমোলিশন ইজ নট ইন মাই হ্যান্ড, ওটা কেএমসি করে। আমরা শুধু কেএমসিকে জানাতে পারি, কেএমসিকে ফ্যাসিলিটেট করতে পারি, কিন্তু আলটিমেট কাজটা কিন্তু কেএমসিকে করতেই হবে। আরও একটা আমার মনে হয় আপনি নিশ্চয়ই বিষয়টি জানেন যে ওখানে এক্সটর্শন বা যেটাকে বাংলায় খুব গোদা বাংলায় তোলাবাজির একটা অভিযোগ আছে, এবং সেটা শাসক দলের বিরুদ্ধেই আছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? না দেখুন, বড়াবাজারে আমি এক্সটর্শন তো আজকে আপনার মুখ দিকে ফার্স্ট টাইম শুনলাম। আমি পার্কিং শুনতাম, এনক্রোচমেন্ট শুনতাম, এই দুটো আমি সবসময় শুনতাম। এক্সটর্শন আমি কোনোদিন শুনিনি, কেন আমার যতগুলো জানকারি আছে ওখানে সব বিজনেসম্যানটা কাজ করে, ভালোই কাজ করে, সবার খুব টাকা পয়সার ও আছে। এক্সটর্শনের কমপ্লেনটা কেউ করেনি। আপনার কাছে যদি কোনো স্পেসিফিক নলেজ হলে বলুন, আই উইল লুক ইনটু ইট। আমি আপনাকে উল্টো জিনিস বলতে পারি কি, কমিউনিটি পুলিশ কর্পোরেশন এর একটা খুব ভালো আমরা ইনিশিয়েটিভ নিয়ে রেগুলার ইন্টারাকশনস, অ্যাওয়ারনেস, ইনফরমেশন এক্সচেঞ্জ করে একটা যা মানুষের ট্রেডারে একটা পুলিশকে ভয় পেত, আমরাও ভয়টা সরিয়ে দিয়েছি। এখন আমরা পুলিশের সঙ্গে বসে গল্প করতে পারি। দেখুন ওনাদের ও পুলিশের বলছে কি ভাই লোকাল ল অ্যান্ড অর্ডার এনফোর্স করতে গেলে লোকাল মানুষের কোঅপারেশন লাগবে। এইসব করতে গেলে কি হলো, জোড়াসাঁকোর ক্রাইম রেট ইজ নাও লোয়েস্ট ইন বেঙ্গল। হার্ডলি কোনো ক্রাইম হয়, আমি এটা গর্বের কথা বলতে পারি কি ভাই, আমার একটা ছোট্ট পার্ট ছিল, কিন্তু আমাদের পুলিশ টিম, আমার কমিউনিটি পুলিশিং, আমার ভলেন্টিয়ার্স আর আমার ট্রেডার্স যারা অ্যালার্ট ছিল, সব মিলিয়ে আমরা এই ক্রাইম রেটকে অনেক কমিয়ে দিয়েছি। আমার যতগুলো লোক ছিল যেখানে চাকরি হতো না, কাজ হতো না, আমরা ওনাকে নানা রকম অপশন দিয়ে দিলাম। আমি যেরকম একটা 4 বছর আগে আমরা একটা স্কিম প্রকল্প নিলাম কি, তুমি নকরি যদি চাও, কাজ করতে চাও না ব্যবসা করতে চাও, ব্যবসা করতে গেলে ভাই কী ব্যবসা করতে চাও, আমার ট্রেড ডেস্ক, হেল্প ডেস্ক ওসব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, ওখানে দেখে নাও। ওটা যদি না স্যাটিসফাইড হো, আমি বিভিন্ন চেম্বার অফ কমার্সকে বললাম, ওরা এমএসএমই স্টার্ট আপ কিট, একটা স্টার্ট আপ কনক্লেভ করে দিল সব ছোট পকেট। আর যদি চাকরি করতে যাও, আমরা 45টা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, যেখানে গিয়ে তুমি সিভি বানাতে পারো, সিভি আপলোড করতে পারো, স্কিল ডেভেলপমেন্ট নিজে করতে পারো, ট্রেনিং সব ফ্রি, কোথায় কোনো টাকা নেই। আর ওখানে তুমি দিকে তোমার অ্যাপ্লিকেশনটা অনেক লোকের কাছে চলে যাবে।
গভর্নমেন্ট চাকরিটা ভাই ওটা তো আপনি জানেন ওটা একটা প্রসেস আছে। ওরা যেহেতু তুমি জোড়াসাঁকোতে থাকো তুমি গভর্নমেন্ট চাকরি পেয়ে যাবো এটা তো কোনো এমএলএ গ্যারেন্টি করতে পারবে না। আর ওর মধ্যে শুনুন, আমরা যদি দিদিমণি যখন চাকরি দিতেও চায়, বিজেপি যারা উন্নয়ন বিরোধী কুৎসা দিয়ে পশ্চিমবঙ্গে কুৎসা করে, ওরা কি করেছে, ওরা সব কাজটা কেসে একটু কোর্ট গিয়ে, আর কোর্টে বিচারপতি কে করবে, কোনো মামলা এসেছে বলে একবার স্টে অর্ডার করে দাও, বাস হয়ে গেল। তো এনিওয়েজ কামিং ব্যাক, জোড়াসাঁকোতে আমরা এইসব অনেকগুলো কাজ করে করে, তো এক্সটর্শন আমি শুনিনি, কিন্তু প্রাইভেট ডিসপিউটস অনেকবার হতেই পারে। আমাদের কাছে যখন প্রাইভেট ডিসপিউটস আসে আমরা একই জিনিস বলি, ভাই আপনার দেখুন, আপনার এটা তো স্বীকার করতেই হবে, ডিসপিউটটা দু রকম আছে, একটা অফিসিয়াল চ্যানেলের ডিসপিউট হয়, একটা আনঅফিসিয়াল চ্যানেলের ডিসপিউট হয়। আনঅফিসিয়াল তো আমি হাত জোড়ে বলে দিই ভাই আমি কিছু করতে পারবো না। অফিসিয়াল হলে আমি বলে দিই কি ভাই ল অ্যান্ড অর্ডার যা আছে তুমি কোনো কোর্টে যাও, ভালো ওয়াকিল আমার 3-4টা আমাদের পার্টি ওয়ার্কার আছে, ওনার নামটা দিয়ে দিই কি ভাই তোমরা এটা পছন্দ আছে তো এনার দিকে কাজ করে নাও, ওয়াকিলের কাছে অর্ডার নিয়ে এসো। আর অনেকবার দেখুন আউট অফ 10 3টার দিকে 4টা কেস মিডিয়েশন দিয়ে সলভ হয়ে যায়। আমি দুজনকে ডাকি, দুজনকেই বলি কি ভাই কী আছে। তো অনেকগুলো সময় দেখুন কোভিডের সময় তো অনেক লোকে কোটি কোটি ক্ষতি হয়েছে, তা তো অস্বীকার করা যাবে না। ওরা ওই সময় বলে আমাকে একটু টাইম দিয়ে দিন, ইনস্টলমেন্ট দিয়ে দিন, কিছু ডিডাকশন করে দিন, মাস বসে করে দিন। কিছু কিছু জায়গায় ইগো চলে আসে, ইগোর আমার কাছে কোনো রাস্তা নেই। বিং এ বিজনেসম্যান, আপনাকে মানে নিজেকে যদি আপনি বিজনেসম্যানের হিসেবেই দেখেন, খালি আপনি যদি বাকি সত্তাটাকে বাদ রাখেন, তাহলে এখন এই মুহূর্তে আপনি যে ওয়েস্ট বেঙ্গলের কথা বলেছিলেন আগে, এখন যে ওয়েস্ট বেঙ্গল বিজনেস করার জন্য মানে কতটা শিল্প বান্ধব হয়ে উঠেছে? এটা তো আমি বলছি না, এটা তো ডাটা বলছি। SLBC স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি 2011-তে এরা টোটাল ক্রেডিট যা অল দ্য ব্যাংকস মিলিয়ে MSME-কে দিত, ওটা 20,000 কোটিও ছিল না। আজকে ওই ফিগারটা হয়ে গেছে অলমোস্ট 1.5 কোটি লাখ। সো ইন 14 years 7 times। মানে আপনি কি, আর এইসব আমার ফিগার না, এটা তো ব্যাংকার্স কমিটি আছে, এটা তো ট্রান্সপারেন্ট ফিগার আছে। শিল্প প্রচুর হয়েছে। অ্যান্ড এটা হতে পারে কি খুব বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় নাম আসছে, কথা করছে, ইন্ডাস্ট্রি লাগাচ্ছে, হয়তো মানুষ আর চাইছে। আমরা 13%-14% গ্রোথ করছি, উইচ ইজ মাচ হায়ার দেন দ্য ন্যাশনাল অ্যাভারেজ। কিন্তু অনেক বছরে যদি আমি কিছু না পাই, সাডেনলি কিছু পাই, তো আমার ইচ্ছা করবে আর 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 টিম করে যাচ্ছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টটা একটা খুব ভালো ডিসিশন নিয়েছে কি আমরা বিজনেস করব না, আমরা বিজনেস ফ্যাসিলিটেট করব। কেউ যদি এখানে নিবেশ করতে চাই, আমরা নিবেশকে ফ্যাসিলিটেট করে দেব, ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার ওটা করে দেব। আমি ওসব করবো না কি জমি নিলাম বিক্রি করলাম, এইসব করবো না, তোমরা করো, আমি কোথায় কোথায় প্রবলেম আছে বলো। তো ওটা দিয়ে স্মুথলি অনেক কাজ হচ্ছে। MSME তো দুরান্ত কাজ হচ্ছে, ফাটাফাটি কাজ হচ্ছে। তো আর বিজনেসম্যান হয়ে আমরাও সব লাভার্থী, আমাদের যা কাজ, যা টার্নওভার যা সব ছিল সবই বাড়িয়েছে। কম্পিটিশনও এসছে, টাফ হয়ে গেছে, এটা তো অস্বীকার করা যাবে না। কারণ একটু মার্কেটটা যখন ওপেন আছে, ট্রান্সপারেন্ট আছে, সবার জন্য ভালো আছে, মেনি পিপল আর ওয়ান্টিং টু কাম। কিন্তু ওভারঅল সিচুয়েশন ইজ ভেরি গুড, ইজ অফ ডুইং বিজনেস। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফার্স্ট গভর্নমেন্ট ছিল ভারতে যা ডেলিভারি অফ গুডস অ্যান্ড সার্ভিসকে একটা অ্যাক্ট বেঁধে বলেছে কি ভাই তুমি যদি এই গুডস অ্যান্ড সার্ভিসেস না পাও তা আমরা ওটা গ্যারান্টি থাকবো। তো মমতা দিদির অনেকগুলো ইনিশিয়েটিভস আছে যেটা আমরা প্রণাম করি, শ্রদ্ধাপূর্বক প্রণাম করি। ওটা না হলে আমরা অনেক পিছিয়ে যেতাম। তো আপনার দ্বৈত সত্তা, প্রথমে সাংবাদিক, তারপরে রাজনীতিবিদ। তো আপনার সামহাও মনে হয় যে রাজনীতিবিদ হওয়ার পরে আপনার সাংবাদিক সত্তা খানিকটা ব্যাকসিট নিয়ে নিচ্ছে, বা আপনি সময় করে উঠতে পারেন না এরকমটা? দেখুন এটা তো প্রায়োরিটির ব্যাপার অ্যান্ড টাইম অ্যালোকেশনের ব্যাপার আছে। আমি যদি সাংবাদিক কুর্সিতে বসি তাহলে সাংবাদিক আছি, তাহলে ওই সময় মাথায় আর কিছু আসে না। আর যখন পলিটিক্স করি তখন শুধু পলিটিক্স, আমি ভুলে যাই কি আমি সাংবাদিক, বিজনেসম্যান কি আছে। আমার 85-90% টাইম আমার পলিটিক্স নিয়ে নেয়, 10%-এর ভিতরে হয়ে গেছে। আর
দেখুন আমার তো 13টা স্টেটে এডিশন আছে, এমনি আমি দেখতে পারতাম না। তো আমরা অনেক দিন আগে খুব প্রফেশনালি করে দিয়েছে নিউজ পেপার বিজনেস। তারপরেও কুচি যদি ওনার কোনো মনে কিছু ব্যথা আছে না কিছু আছে, তো ওরা আমাকে ফোন করে নেয়, কিছু কথাপত্র করে নেয়, কিছু গাইডেন্স নিয়ে নেয়, আমি ওটা দিয়ে আবার হয়ে যায়। নাহলে পুরো টিম আছে যা ভালো রকম কাজ করে, ওরা ডে টু ডে আমার খুব দরকার হয় না। আর বায়াস তো হবেই কিছু, কিন্তু নিউজ পেপার 1930 দিকে ইন্ডিপেন্ডেন্ট আছে। অ্যান্ড আমরা নিউজ পেপার প্রচুর স্টেটসে আছে, ও আছে, পুরো একটা এডিটোরিয়াল পলিসি বানানো আছে, নট বাই মি, বাই মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড হিজ গুরু, দ্য পার্সন যারা নিউজ পেপারকে জন্ম দিয়েছে। তো এডিটাররাও একটা খুব ভালো লাইন নিয়ে চলে। আমরা খুব বেশি, আপনারা নিজে সাংবাদিক বুঝতে পারে, আমরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বাই ডিফল্ট, বাই নেচার আছি। ফোর্থ স্টেটের কাজই হচ্ছে গভর্নমেন্টকে সুযোগ করাটা, কিন্তু আমরা কোনো পার্সোনাল অ্যাটাক করি না। আর আমরা কোনো এরকম কাজ করি যেখানে তথ্য নেই, ফেক নিউজ হবে না। হ্যাঁ, আমরা ওসব করি না। আমরা যা লিখবো ওটা ফুললি ব্যাক বাই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অ্যান্ড বাই অফিসিয়াল ডেটা, অফিসিয়াল রেকর্ড, অফিসিয়াল, তাহলে প্রবলেম হয় না। রিসেন্ট পাস্টে যদি আমরা দেখে নিই, গত 5-7 বছর 10 বছরের মধ্যে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী জেলে গেছেন। সেদিক থেকে দেখতে গেলে আপনার বিরুদ্ধে বিরাট কোনো এখনো পর্যন্ত করাপশন চার্জেস মানে সেই অর্থে নেই। সারদার টাইমে একটা টাইমে ইডি হয়তো আপনার এগেনস্টে কিছুটা করেছিল, এবং ব্যাক ইন 2022 আই গেস আপনার মিসেস, আপনার ওয়াইফ, তার একটা লটারি জেতা নিয়ে একটা কিছু আপনার দলের অন্দরেও বোধহয় এটা নিয়ে যথেষ্ট হয়েছিল। আপনি এটা নিয়ে কি বলতে চাইবেন, বা আপনার ভোটারদের কি বলতে চাইবেন, কি বলে আশ্বস্ত করতে চাইবেন যে না, যে আমি আপনাকে একটা মজার কথা বলি। আমি একদিন একটা পলিটিক্যাল প্রোগ্রামে গিয়েছিলাম, আর বড় বড় চ্যানেলের জার্নালিস্ট ওখানে আমার অপেক্ষা করছে। আমি বলে, আজকে ভাই এই প্রোগ্রামের তো সমৃদ্ধ হয়ে গেল, আপনারা এত বড় বড় চ্যানেল। বলে না না, আপনাকে কভার করতে। বলে বলো। তো অনেক কিছু কিছু যা আপনি ঘটনা বলছেন ওইসব ইনসিডেন্টকে বললো। তো আমি বলে, তো ওর মধ্যে একটা সাংবাদিক বলে, আপনি কি অ্যারেস্ট হবেন? আমি বলে, ভাই আমি অ্যারেস্ট হব কি না আমি কীরকম ঠিক করব? এটা তো যা এজেন্সিকে বলো। আচ্ছা, এজেন্সি কিছু তোমাকে বলেছে না? এজেন্সি কোনো, ঠিক আছে, আমরাও তো, আমারও রিপোর্টারগুলো আছে, তো এজেন্সি তো ব্রিফিং দেবে তো, অফিসিয়ালি আনঅফিসিয়ালি, ডাকবে কি না ডাকবে। বলে এজেন্সি নোটিশ দিয়েছে। বলে আমার কাছে কোনো নোটিশ আসেনি, তোমার কাছে যদি কপি আছে দিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেব। মানডে, ওইটা ছিল ফ্রাইডে, মানডে আমি অ্যাকচুয়ালি এজেন্সিরকে পিআরওকে ফোন করলাম। পিআরও থেকে তো সবই আমরা জানি কি ভাই এরকম এরকম সাংবাদিকরা বলছে। বলে স্যার দেখুন, ও নিউজ পেপার রিপোর্ট নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না, আপনার বিরুদ্ধে এখন আমার কাছে কোনো ম্যাটেরিয়াল নেই, কিছু নেই, কোনো ইনভেস্টিগেশন নেই। আমি কি বলবো দাদা, শুনুন না, আমার দেখুন, আমাদের যা অ্যামাউন্টের অ্যালিগেশন লেগেছে ওই অ্যামাউন্ট শুনে আমি হাসি পাচ্ছি। আমি যদি স্ক্যাম, যদি কোনো বড় অ্যামাউন্ট বলুন ওটা বোঝা যায়, মতলব এইরকম ফিগার যা আমার জানি না কত এটা বলা উচিত, আমার অ্যানুয়াল ইনকামের একটা শতাংশের উপরে আমার অ্যালিগেশন লাগে আছে। আমি যদি কিছু, হ্যাভিং সেড দ্যাট, সারদা কাণ্ড দেখুন, আমি তো ভিকটিম ছিলাম, কেন আমাদের অনেক টাকা মারা গেল, আর সারদা কোনোদিন আমাকে অ্যাড দিত না, কেন আমাদের অ্যাড রেটে আমরা কম্প্রোমাইজ করি না। অন্য কাগজ নিয়েছে, অন্য টিভি চ্যানেল নিয়েছে কম্প্রোমাইজ করে, আমরা কোনোদিন করি না। কেন দেখুন, অ্যাড নেওয়াটা ক্রাইম আছে কি না এটা সুপ্রিম কোর্টের অবধিকে কিছু রায় দিন। আমি জানতে পারবো না কোনোদিন কি এই যে মানুষ আমাকে অ্যাড দিচ্ছে এই টাকাটা কোথায় দিকে নিয়ে এসছে। আমাকে ডাকা হয়েছিল, আমি গেলাম, আমাকে প্রশ্ন করলাম, প্রশ্ন উত্তর দিলাম, তারপরে আই হ্যাভ নট হার্ড ফ্রম দেম। 2021-এ ইলেকশনের টাইমে আবার ডাকলো আমাকে। তো আমি, এটা তো ঠিক হবে না টিভির সামনে সব কিছু বলার, কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি কি উনি ওই প্রশ্নটা রিপিট করলেন, আমি ওই উত্তরটা রিপিট করলাম।
আর যাবার সময় আমি বললাম স্যার দু একবার আর ডেকে নিন। ওরা জিজ্ঞেস করলো কেন, আমার কাছে দেখুন 200 টিভি চ্যানেল নিচে দাঁড়িয়ে আছে, আমি চাইলেও, আমি কি ঠাকুর চাইলেও একসঙ্গে 200 টিভি চ্যানেলকে এক জায়গায় দাঁড়াতে পারবো না। আমার ইলেকশনে খুব হেল্প হবে, আপনি 2-3 বার ডাকলে আমি, আরে আপনার বক্তৃতা আমি তো কিছু বলবো। কিন্তু দেখুন এটা রাজনীতির চক্রান্ত আছে কি না আমার কাছে আপনি যদি জিজ্ঞেস করেন কংক্রিট কোনো প্রুফ নেই, কিন্তু টাইমিংটা খুব সাসপেক্ট। ঠিক ইলেকশনে আমরা যখন ক্যাম্পেইন করছি ওই সময় আপনি নোটিশ পাঠাচ্ছেন। এই প্রতীক জেনের কেসটা নিয়ে নিন, আপনি 3 বছর দিকে এইসব ইনফরমেশনে বসে আছেন, এতদিন আপনি কিচ্ছু করলেন না। আমার প্রশ্ন হচ্ছে আইপ্যাকে যখন এই ঘটনাটা হলো, তাহলে প্রশান্ত কিশোর ওই সময় ডাইরেক্টর ছিল, আপনি তো প্রশান্ত কিশোরকে কোনো প্রশ্ন করেননি। আচ্ছা আইপ্যাকে 3টা ডাইরেক্টর আর আছে, আপনি ওনাকে প্রশ্ন করেননি, ওনার বাড়ি গেলেন না। শুধু প্রতীক জেনের বাড়ি কেন গেলেন আপনি ভাই? আর ওনার অফিসে কেন গেলেন আপনারা? আপনার কোনো গন্ডগোল হতেই পারে না। আপনি যেরকম বলছেন টাকা পয়সা আদান প্রদান হয়েছে, সব তো ব্যাংকেই হবে না, তা সব ক্যাশে হয়েছে। আপনারা যা বলছেন একটা সিস্টেম কি হয়, আপনি কাকে ডাকবেন, ওকে একটা চান্স দেবেন, ও স্টেটমেন্ট দেবে। আপনি যদি স্টেটমেন্ট দিকে না স্যাটিসফাইড হয় আপনি হয়তো রেড করবেন না, অ্যারেস্ট করবেন না, কিছু করবেন। আপনি স্ট্রেট ওর বাড়িতে চলে গেলেন। আপনি ওকে একটা সামান্য মানুষ হিসাবে জিজ্ঞেসও তো করতে পারতেন কি ভাই তুমি, আমার কাছে এইসব অ্যালিগেশন আছে, তুমি কিছু উত্তর দাও। একটা সিটিজেন, আমি ভুলে যান প্রত্যেকজন কে আছে না আছে ভুলে যান, একটা মানুষ আছে, একটা সিটিজেন অফ দিস কান্ট্রি, একটা বেসিক কার্টসি মান সম্মান তো ওর অধিকার আছে কি ভাই, ওকে একটু চান্স তো দিতে হবে। সো এটা ঠিক হচ্ছে কখন, ইন দ্য মিডল অফ SIR অ্যান্ড জাস্ট বিফোর বেঙ্গল ইলেকশন। তো টাইমিং নিয়ে আমার দাদা খুব সাসপেক্ট আছে কি এত বড় কোইন্সিডেন্স হবে, আমি বিশ্বাস করি না। আমার জার্নালিস্ট মাইন্ড কোনো দিন এটা আমাকে অ্যালাউ করবে না বলা কি দিস ইজ কোইন্সিডেন্টাল। তো আপনার এই লাস্ট উত্তরটা সূত্র ধরেই আপনাকে জিজ্ঞেস করি, তো জার্নালিস্টিক যে সত্তাটা আছে সেটা কি খুব মিস করেন মাঝে মাঝে, বিশেষ করে যখন এই সিচুয়েশনে দেখেন আমি যে লিখি, এখনো লিখি, মানে যখন সময় পাই আমি লিখি। আর লেখার দেখে আমরা এডিটোরিয়াল মিটিং কখন 15 দিন 20 দিন যখন সময় পাই এডিটোরিয়াল মিটিংও অ্যাটেন্ড করি, ওনাদের সঙ্গে বসি। আর অনেক সাংবাদিকের সঙ্গে তো টাচ রাখতেই হয়, পলিটিক্স করতেও সাংবাদিকের সঙ্গে তো টাচ রাখতেই হয়, কী চলছে কী না চলছে, ঘটনাটা কোথায় কী হচ্ছে না হচ্ছে। দেখুন এটা তো দিল মাঙ্গে মোর, যা জিনিস হবে জীবনে সব আমরা চাইবো কি ওই জিনিসটা আরও বেশি করি। আমি বিজনেসটা বেশি করি, জার্নালিজম বেশি করি, পলিটিক্সটা বেশি করি, কিন্তু 24 ঘন্টা আছে একদিন নেই, ওই 24 ঘন্টার ভিতরে প্রায়োরিটাইজ করে কাজ করতে হয়। আমি একটা বড় মিশন নিয়ে চলি। দেখুন সানমার্গ হচ্ছে একটা হিন্দি পত্রিকা, হিন্দিভাষী লোকটা পড়তো, হিন্দিভাষী লোকের অনেকগুলো অ্যাসপিরেশন ছিল, অনেকগুলো ডিমান্ডস ছিল। ওটা না শুধু লেখা গেলে পুরো হতো না। আমাদের হিন্দিভাষী সমাজ থেকে অনেক লিডারটা তৈরি হলো, কিন্তু ওরা কোনো কারণে এই হিন্দিভাষীর যা অ্যাসপিরেশন আর যা ওনার ডিমান্ড ছিল ওটাকে অ্যাড্রেস করতে পারিনি। আমার এটাই মনে হলো দিদিমণি ভরসা করে বলে ইফ নট ইউ হু, তুমি সবসময় তুমি শুধু কাগজে লিখে দিলে কি তোমার রেসপন্সিবিলিটি শেষ? ওটা আমাকে ভাবতে হলো না, নিজে কিছু করতে হবে। নিজের সিস্টেমে এসলাম, অনেকগুলো জিনিস বুঝলাম যেখানে কি কি প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ, অনেক জায়গায় একটা সফট অ্যাপ্রোচ দিয়ে কথাপত্র করে বসে মিশিয়ে অ্যাওয়ারনেস মিটিং কোঅর্ডিনেশন করে অনেকগুলো কাজ হয়েছে। মানে আবার বললাম না, সিস্টেমের ভিতরে দিয়ে আমরা চুপচাপ কাজ করি, আমাদের প্রচুর কাজ হয়েছে, প্রচুর। দেখুন 2011-এর আগে পশ্চিমবঙ্গে 700 হিন্দি মিডিয়াম স্কুল ছিল, যেখানে ঠিকঠাক ওগুলো ফাংশন করতো না। এখন 2500 দিকে বেশি, মানে 14 বছরে অলমোস্ট 4 টাইমস স্কুলস বেড়ে গেছে। একটা হিন্দি কলেজ ছিল না, এখন 7 কলেজ আছে, আর 80 কলেজে হিন্দিতে পুরো ডিপার্টমেন্ট আছে, মানে হিন্দি পড়া না, বাকি সাবজেক্টস আপনি মানে রসায়ন শাস্ত্র ওসব পড়ার জন্য। আর তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের তো ফার্স্ট অ্যান্ড ইন্ডিয়ার সেকেন্ড হিন্দি ইউনিভার্সিটি আমাদের এখানে হাবড়াতে দিদিমণি করে দিলেন। পেলে আগে কি হতো, এখানকার লোকটা বাইরে যেত পড়াশোনা করার জন্য, এখন বাইরের দিকে লোক আসছে হিন্দি পড়াশোনা করার জন্য। এটা হচ্ছে ট্রান্সফরমেশন।
আর এটা দেখুন, এটা সিস্টেমের সঙ্গে রেগুলার কোঅর্ডিনেশন টাচ করে, মানে আজকে আমি ইউনিভার্সিটি করে দেবো বলে একটা অ্যাবরাকাডাবরা করে হয় না। ওটা দেখুন অনেক গুরুত্ব দিতে হবে, অনেক থিঙ্কিং, স্ট্র্যাটেজি, অনেকগুলো জিনিস দেখতে হয়। করেছি। সিএম তো দেখুন, ওনার তো কোঅপারেশন আর ওনার আশীর্বাদ ছাড়া কিছুই হতো না। মানে আমি আপনাকে একটা কথাই বলি, হিন্দিভাষী পক্ষে বলছি, আফটার ইন্ডিপেন্ডেন্স, কেন ওর আগে তো ডাটা কম্পেয়ার করা যায়, আফটার ইন্ডিপেন্ডেন্স মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষী দিকে লিয়ে বেস্ট চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া আমি হিন্দি ভাষীদের জন্য কোনো চিফ মিনিস্টার এইরকম কাজ করেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 14-15 বছরে আমাদের জন্য করেছে। এটা আমি দাবি করে বলতে পারি, আপনি আমার দাবিটা মিলিয়ে নেবেন। আমরা কি করলাম, আমি সব গুরুদ্বারাকে, চার্চকে, মন্দির, মসজিদ সবাইকে একটা প্রোগ্রাম দিলাম কি আপনারা চাইলে আমি এসি লাগিয়ে দেব, ইট শুড নট ডিস্টার্ব ইয়োর। যারা যারা রেসপন্স করেছে আমরা এসি লাগিয়ে দিয়েছি। কোনো হইচই করিনি, কোনো চিৎকার করিনি, কোনো পাবলিসিটি করিনি, কিছু করিনি, কারণ এটা সেন্সিটিভ ব্যাপার আছে। এখানে কেউ প্রার্থনা করে, কেউ ইবাদত করছে, কেউ সাজদা করছে, কেউ রবের নাম নিচ্ছে। আমরা কি করলাম, একটা কমফোর্টেবল জায়গা করে দিলাম। অনেক লোক চেষ্টা করলো ওটাকে ক্রিটিসাইজ করা কি ভাই মন্দিরের দখল দিচ্ছে, মসজিদের দখল দিচ্ছে, ইন্টারফেয়ার করছে, এটা করছে, ওটা করছে। আমি বললাম ভাই দেখো, যদি ইন্টারফেরেন্স হবে আমি করব, আমি তো বলবো না আমাকে কমিটিতে নাও, এটা করো, ওটা করো। আমি শুধু বললাম অ্যাজ অ্যান এমএলএ আমি এটা করে দিচ্ছি। আমি আমার বন্ধু বান্ধবকে বললাম, কিছু ওরা স্পন্সর করলো, কিছু আমি করে দিলাম, হয়ে গেল। যারা যারা মসজিদ ও ইমামরা খুব খুশ। আর এটা কি হয়, মানে আমি যা কিছু করব, আমি এটা তো একটু বুঝে গেছি, আমি যা কিছু করব কিছু না কিছু আপনারা ওটাকে খুঁজিয়ে নেবে, ক্রিটিসাইজ করে। এটা পার্টি ওয়ার্কার আছে আমাদের, ও আমাকে ডেলি এন্টারটেনমেন্ট প্রোভাইড করে, আমি খুব হাসি। কেন আমি যা কিছু খারাপ কাজ করি, ভালো কাজ, আচ্ছা ওকে আমি পার্টিতে, ও পার্টিতে বাইরে ছিল, ওকে আমি জয়েন করে নিয়ে আসলাম। এখন ও ডেলি আমার বিরুদ্ধে কিছু না কিছু উল্টো উল্টা লেখে, আমার খুব এন্টারটেনমেন্ট হয়, আমার খুব পছন্দ আছে, কেন খুব এন্টারটেনমেন্ট দেয় আমাকে। দেখুন এটা ক্রিয়েটিভ বুদ্ধি ইউজ করছে, কিন্তু ক্রিয়েটিভ আর ডিস্ট্রাকটিভ দুটো আলাদা জিনিস। আমি সবাইকে দুটো জিনিস বলি কি ভাই, তোরা যদি তৃণমূল করি, আমি তৃণমূলে কে আছে, আমি একটা মামুলি কর্মী। তোমরা যখন ক্ষতি করো, তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষতি করছো, আমাকে কিছু নেই। কেন দল সব দিকে বড়, আমি দলের একটা খুব 0.0001% আছো, কিছু নেই। আর আমার আগে এমএলএ ছিল, আমার পরেও এমএলএ হবে, আমি তো চিরকাল, এটা তো কোনো আমার পৈতৃক সম্পত্তি নেই। তুমি ক্ষতি কার করছো এটা বুঝে দাও। যারা বুঝছে ওরা ছেড়ে দিচ্ছে, যারা বুঝছে না ওরা কন্টিনিউ করে। হ্যাঁ, একটা লেভেলের উপরে গেলে আমি ওনাকে ফোন করিনি ডাইরেক্ট, আর মিলিয়ে নি কি ভাই বাবু বস একটা চা খাই। আর আমি ওকে জিজ্ঞেস করি তোর আমার সঙ্গে নিজি শত্রুতা কিছু আছে? বলে নেই। আমরা পলিটিক্যাল শত্রুতা কি আছে আমাকে বোঝাও। বলে আপনি এটা করলেন, ওটা করলেন। আমি দেখো এটা তোমার ঠিক আছে, আমি অনেক ডিসিশনস নিই, সব ডিসিশনকে দিয়ে সবাইকে আমি কি খুশ করতে পারবো না, ইম্পসিবল। একটা রাস্তা খুদ, ঠিক আছে, এই রাস্তাটা আমরা ডিগ আপ করছি কেন পাইপলাইনটা হবে না, কেউকে পছন্দ আছে, কেউ পছন্দ নেই। পাইপলাইনটা তো সবার জন্য ভালো হবে তো, কিন্তু পাইপলাইন হওয়ার পরে যা মনে করুন ওর কোনো ব্যবসাটা আপসেট হয়ে যাবে, না কিছু ওর অন্য জিনিস হয়ে যাবে, এটা তো একটু স্বীকার করতে হবে। অল ডিসিশন হ্যাভ কনসিকুয়েন্সেস, সব ডিসিশনে কোনো কনসিকুয়েন্স আছেই আছে, আর ওই কনসিকুয়েন্স দিয়ে কিছু না কিছু লোক ওঠে। হ্যাঁ, আমরা ওপেন কমিউনিকেশনে বিশ্বাস করি, বসি কথা করি। আমার মনে হচ্ছে দেখুন, কিছুদিন আগে মজায় কথার আনসার করছি, 4-5 জন আমার যা মেন চিফ বিরোধিতা যা দলের ভিতরে, তো আমি বললাম ভাই আমার তো জোড়াসাঁকুর একদম সমৃদ্ধ হয়ে গেল। একটা সময় ছিল জোড়াসাঁকুতে কেউ আসতে চাইছিল না, এখন 6 জন এমএলএ হতে চাইছে। তো এর মনে কিছু তো আমি ভালো করেছি। হ্যাঁ, কেন জোড়াসাঁকুর জন্য সব বলতেন হারার সিটটা, মানে এই সিটটা আমরা এমপি ইলেকশনে হারতাম, মাইনাস যেতাম। তোমরা চলো কিছু তো ভালো হয়েছে।
তোমরা এমএলএ হতে চাও, নিশ্চয়ই হোক। দেখুন, ইচ্ছা হতেই পারে মানুষের, কোনো ইচ্ছা হওয়ার কোনো দোষ নেই, অপরাধ নেই। এমএলএ কে হবে না হবে দিদিমণি ঠিক করবে। আমার সঙ্গে টার্গেট করে আমাকে ক্ষতি করে তুমি আমাকে ক্ষতি করছো না, ওনাকে করছো, কেন দলকে ক্ষতি হলে লং টার্ম ক্ষতি হয়। অলমোস্ট শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো এটাও খুব মানে রিসেন্ট ফেনোমেনা আপনি বলতে পারেন, যে অনেকেই টিকিট প্রত্যাশী হয়ে দলে আসেন, আবার যারা স্ট্যান্ডিং এমএলএ বা এমপি থাকেন তারাও টিকিটের প্রত্যাশা করেন যে আমাকে দল এখান থেকে মনোনয়ন দেবে। এবার অনেকেই অতীতে দেখা গেছে মনোনয়ন পাননি, তিনি সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে অন্য দলে জয়েন করে গেছেন, এরকমটাও হয়েছে। গড ফরবিড, যদি একটা হাইপোথেটিক্যাল আমরা সিচুয়েশন একটা কল্পনা করে নিই, আপনাকে যদি দল টিকিট না দেয়, তো আপনি কি করবেন? দলের কর্মী হিসাবে থেকে যাবেন? আমার তো ট্র্যাক রেকর্ড আছে দাদা। 2012 আমাকে এমপি করা হলো, 2018 যখন টার্ম শেষ হলো আমাকে তো দিদিমণি আরেকটা টার্ম দিল না। আমি তো 2018 কোথায় যাইনি তো, আমি তো না অন্য দলে গেছে না কোথায় দিছে। 2020 2018 থেকে 2020 আমি চুপচাপ দলে কাজ, যা দল কাজ দিত আমরা করতাম। 2019 লোকসভা ইলেকশনে আমাকে বলা হতো এখানে যাও ওখানে যাও, আমি সব জায়গায় গেছি, ক্যাম্পেন করেছি, যা যা দল দায়িত্ব দিয়েছি করেছিলাম, স্পোক্স পারসন ছিলাম, টিভিতে যেতাম, সব কিছু করতাম। দেখুন, আপনি পদের লোভের কাজ করছেন না দলের সেবার জন্য, ইয়া মানুষ ও নর নারায়ণ সেবার জন্য কাজ করছেন, এটা আপনাকে ঠিক করতে হবে। ফ্র্যাঙ্কলি, ঠাকুরের আশীর্বাদ দিয়ে আমাকে কোনো লোভে কাজ করতে হয় না। আরে পদ না হলে আমি তো, আমার বিজনেস আছে, ক্যারিয়ার আছে, সাংবাদিক আছে, ফেরত চলে যাব। আর আমি অনেকগুলো এনজিওস ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত আছে, ওনাকে সময় দিলে তো ওরা আরও খুশি হবে। হয়তো একটু স্কেল আর ক্যানভাস ছোট হবে, ঠিক আছে, কি আছে। কাজ করতে গেলে রাত্রি যদি ঘুম ভালো পায় তাহলে আপনার ওই দিনের কাজটা সার্থক হলো। আমার সার্থক কাজ করার দরকার। আবার 2018, আবার রিপিট করছি, 2018 দিলেন না, অনেক লোক ওনাকে বলেছেন চলে যাবে, আমি তো যাইনি। 2020 আমাকে উনি নিজে ফোন করলেন, কোথায় আছো? আমি বলে আপনি যেখানে রেখেছেন ওখানেই আছি, আপনার ইনস্ট্রাকশনে সব কাজ হচ্ছে। বলে ঠিক আছে, হিন্দি সেলটা দেখতে হবে। ওই সময় আমি জানতাম না কি আমাকে এমএলএ করবে। আমি হিন্দি সেল হচ্ছে কুচবিহার দিকে সুন্দরবন, সব জায়গায় ট্রাভেল করতাম, 200 কিলোমিটার, যেখানে যেখানে হিন্দি ভাষী আছে। একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল কি হিন্দি ভাষী মানেই বিজেপির ভোটার। হ্যাঁ, আমি বললাম না, এটা ঠিক না, এটা কেন? আমরা ওনাকে কোনোদিন অ্যাপ্রোচ করিনি, আর ওনার কি কষ্ট, কি কর্ম, কি প্রবলেম আছে ওটা আমরাই অ্যাড্রেস করিনি। এডুকেশন আমরা করে দিয়েছিলাম। কিন্তু ছোট একটা আপনাকে এইবার এই 2024 একটা ছোট স্টোরি বলি। একটা ছোট্ট গ্রাম আছে কুচবিহারে, ওখানে 30,000 ভোটার আছে, 30,000 ভোটার, হ্যাঁ, পুরো বিহারি। আর বিজেপি জিততো ওখানে দিকে। আমরা গিয়েছিলাম, তো আমি রেগুলার যেতেছিলাম, আমি বারবার মজা করছি কি তোমাদের জন্য আমাকে খুব বকে দিদিমণি, কেন তোমরা সবসময় হারিয়ে দাও। ওর মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে বলল, छठ पूजा का घाट बनवा दीजिए, इस बार आप जीतेंगे। তো আমি হাসি বললাম, আমি ছট পূজার ঘাট করিয়ে দিচ্ছি, তুমি কেন মা, তুমি এমনি কথা বললো, তোমার কথাটা যদি মিথ্যা হয় আমার খারাপ লাগবে। আমরা ছট পূজার ঘাট করিয়ে দিলাম, ডিএম ফিএমকে রিকোয়েস্ট করলাম, ঠিক আছে, যা গভর্নমেন্ট করতে পারবো গভর্নমেন্ট করলো, নাহলে আমরা নিজে টাকা করে সব করে দিলাম। আমরা বিমন ওখানে 30,000 মধ্যে 28,000 ভোট পেলাম আমরা। অ্যান্ড ওই কুচবিহারের ডিফারেন্স ছিল, নিশ্চিত প্রামাণিক সিটিং হোম মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেরে গেল, আর আমার ক্যান্ডিডেট জিতে গেল। এই ট্রান্সফরমেশন আছে। আমরা হিন্দিভাষীর কাছে যখন যাচ্ছি, কথা করছি, ওনার সঙ্গে মিশছি, বসছি, ওনাদের প্রবলেম বুঝছি। আর ছট পূজার জন্য ঘাটটা দেখুন, বছরে অন্য পুজোটাই ব্যবহার হয়, নামটা শুধু ছট পূজা হয়ে গেছে। দেখুন, ওনার ছোট ছোট ডিমান্ড আছে, খুব বড় বড় কিছু চাইনি। ওরা বললো না আমার রেল ওভারব্রিজ করে দাও, না আমার জন্য এটা হ্যাঁ না করে দাও, না করে দাও, খুব ভবন তৈরি করে দাও, কিচ্ছু বলেনি। এই হচ্ছে আসল কাজটা, কি আপনি আমাকে কোনো লেন্সে আঁকতে পারেন। আমার দেখুন, দিদিমণি কয়েকদিন যদি বলবে ভাই তোর পলিটিক্সে অনেক হয়েছে,
ছেড়ে দেবো পলিটিক্স, আমার তো ব্যবসা আছে, ওটা আছে, করে নেব। উনি বলবেন না বিবেক তোমার দরকার আছে। দেখুন উনি যদি আশীর্বাদ দেন, সব কিছু যা সৃষ্টি সঞ্চার হচ্ছে ওনারই আশীর্বাদ দিয়ে হচ্ছে, কিন্তু ওনার সঙ্গে মন দিয়ে আছি, কোনো লোভ দিয়ে আসেনি। ওনার সঙ্গে 2006 দিকে আছে। 2006 মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ছিল না, না রেলওয়ে মন্ত্রী ছিল, না সেন্টারে পাওয়ারে ছিল, না স্টেটে পাওয়ারে ছিল, কিছু ছিল না। একটা নাম ছিল, একটা ব্র্যান্ড ছিল, কি যা নিজে প্রিন্সিপালের উপরে কোনোদিন কম্প্রোমাইজ করে না। আপনি মমতা বন্দ্যোর সঙ্গে একমত হতে পারেন, না হতে পারেন, কিন্তু একটা কথা বলি আপনাকে, সিঙ্গল লেডি চিফ মিনিস্টার যার বিরুদ্ধে কোনো এজেন্সির কাছে একটা এফআইআর এর নাম অবধিকে নেই। অন্য চিফ মিনিস্টার জেল গেছে, না কোনো কোর্ট কেস চলছে, কোথায় না কোথায় কিছু না কিছু চলছে, সাম্মান আছে, হিয়ারিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আজকে পর্যন্ত একটা এফআইআর এর নাম অবধিকে নেই। উনি রেলওয়ে মন্ত্রী ছিলেন, ক্রীড়ামন্ত্রী ছিলেন, স্পোর্টসে ছিলেন, চিফ মিনিস্টার হয়েছে তিনবার। এত ঘোটালা বিজেপি বলে যায়। আরে যদি ঘোটালা আছে তোর এজেন্সিরা কি করছে ভাই? তোর এজেন্সি, তোরাই ঘোটালা জানতে পারছে, তোর এজেন্সি জানতে পারছে না। এটা কিরকম ঘোটালা? হ্যাঁ, তোর মাথার ঘোটালা আছে, আর কোথায় ঘোটালা নেই। তো এইরকম মানুষের সঙ্গে কাজ করার সুযোগটা খুব কম লোক পায়। আমি ওই সুযোগ পেয়েছি, কেন ছাড়বো সুযোগটাকে? পদের লোভ নেই দাদা, পদের লোভ নেই, কাজের লোভ আছে। তো আমরা আজকের অনুষ্ঠানে আমার মনে হয় আমরা ক্যাচ লাইন পেয়ে গেছি, পদের লোভ নেই, কাজের লোভ আছে। তো কাজের মানুষ, উনি কাজ করে দেখিয়েছেন, তারপর কথা বলছেন, এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো আগামী পর্বে নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের পর্বের জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের কথোপকথন খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।